নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প প্রার্থনা। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। কিছুদিন আগে পর্যন্ত যেতে আসতে গলির মুখে দেখা হলে চোখের আর ঠোঁটের একটা বিশেষ অকুঞ্চনে পরিচয়ের স্বীকৃতিটা দিচ্ছিল। ভটভটিয়ার আমল পর্যন্ত দিয়েছিল, কিন্তু এখন আর দিচ্ছে না। দামি মোটর গাড়ি কেনার পর থেকে পাড়ার লোককে আর চিনতেই পারছে না। ধরন ধারণ দেখে মনে হচ্ছে যেন এ পাড়ায় ওই কমলেশ বোস ব্যতীত আর কোনো মানুষই যেন নেই। চলন বলনে, দৃষ্টিক্ষেপণে আর পদক্ষেপণে সেই ভাব তার। ওটা অবশ্য আশ্চর্যের নয়, ওটাই যে জাগতিক নিয়ম। তথাপি পাড়ার লোকেরা দেখে জ্বলে যায়, বিশেষ করে জ্বলে যায় রবিপদ রায়, গলির মধ্যেকার 5 নম্বর বাসার বাসিন্দা। সে বলে, উফ, মটমটানিটা দেখো। মটমটানি দেখলে মনে হয় তামাম দুনিয়ায় ওই কমলেশ বোস ছাড়া আর দ্বিতীয় কোনো মনুষ্য নেই। সবাই কেঁচো, বিছে, গুবরো, আরশোলা আর ব্যাং, আর উনি তাদের পায়ের তলায় মারিয়ে মারিয়ে চলেছেন। বলে, এইসব কথাই বলে রবিপদ, আর অনেক কিছুই বলে। ওইটাই যে একমাত্র সান্ত্বনা, আড়ালে ইচ্ছে মতো বলতে পাওয়া। কোনো যুগে, কোনো দেশে, কোনো সমাজে নাক খেদাদের এত উদারতা দেখা যায় যে তারা নাক উঁচুদের সমালোচনা করছে না। কিন্তু তাতে নাক উঁচুদের কী বা এসে যায়? কিছুই না। অতএব কমলেশ বোসেরও রবিপদর এইসব মন্তব্যে কিছুই এসে যায় না। কমলেশ এই অক্ষমের পরম সান্ত্বনার দিকে তাকিয়ে করুণার হাসি হাসে। তার রবিপদ কি কমলেশের কান ধরে বলে যায়? কমলেশ টের পায় কি করে? পায়, টের ঠিকই পায়। মানুষের বিধাতা মানুষের শ্রবণ শক্তির একটা সীমানা নির্ধারণ করে দিল, তার অনুমান শক্তির ওপর কোনো সীমারেখা টেনে রাখেননি। কাজেই অনুমান শক্তির জোরে পাড়ার লোক এই হঠাৎ টাকা গজিয়ে ওঠা কমলেশের টাকার অঙ্কে আর অহংকারের অঙ্কে, এবং কমলেশ ওদের ঈর্ষার অঙ্কে যথেষ্ট সংখ্যা বসায়। বিশেষ করে রবিপদ। একদা ওই কমলেশটা নাকি যার সহপাঠী ছিল। এ পাড়ায় নতুন এসে নতুন আলাপের সূত্রে সেই পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিয়েছিল কমলেশ নিজে থেকেই। সে বলেছিল, আচ্ছা, আপনি কখনো সাঁতরাগাছি হাই স্কুলে পড়েছিলেন? পড়েছিলেন না? ঠিক আছে, তাহলে হাত গুনেই বলে দিতে পারি আপনার নাম রবিপদ রায়। বলুন তো ঠিক বলছি কি না? এই সুর, এই ভাষা ছিল কমলেশের। অন্তরঙ্গতার আমেজ মাখানো। কমলেশী ডেকে ডেকে যতবার কথা বলেছিল। তার মানে তখন কমলেশ ছিল ছা পোষা গেরস্ত। কালো রোগা একটি বউ আর দাঁত পড়া ন্যাড়া মাথা কালো শুটকো একটা মেয়ে নিয়ে এ পাড়ায় উঠে এসেছিল গলির মোড়ের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে। এসেই প্রথম কাছাকাছি পেয়েছিল রবিপদকে, তাই তাকেই আঁকড়ে ধরেছিল। রবিপদর থেকেই তার সমস্ত খোঁজ খবর নেয়া। যেমন, দুধ এ পাড়ায় কীরকম পান রবিবাবু? গোয়ালা না হরিণঘাটা? ধোপার রেট এ পাড়ায় কত রবিবাবু? আচ্ছা রবিবাবু, কিচ্ছু যদি মনে না করেন, আপনাদের বাসন মাজা ঝিটাকে কিছু দিলে আমাদের বাসনগুলো কি মেজে দিতে পারে? প্রতি মুহূর্তে রবিবাবু আর রবিবাবু। তার রবিবাবু সে সম্মানের সম্মান রেখেছেন। সর্বদা প্রতিবেশী কমলেশের সুবিধার দিকে নজর রেখেছেন। নিজেরা কষ্ট করে ঝিকে আগে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বর্ষার দিনে স্বেচ্ছায় বলেছেন, কমলেশ বাবু, আমি তো জুতো ভিজোতে বেরিয়েছি, আপনি আর কেন বেরোবেন? কিছু আনতে হয়তো দিয়ে দিন, এনে দিচ্ছি। করলেন, তা অনেক কিছুই করলেন রবিবাবু, কিন্তু শেষ রক্ষা আর করতে পারলেন না। কমলেশবাবু তাকে এখন আর পথে দেখেও চিনতে পারছেন না। কিন্তু ছাপোষা গেরস্ত কমলেশের এতটা বারবারন্ত হলো কিসে?
আবার কিসে? বিজনেসে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, এ তো চিরকালেরই কথা। তারপর আবার লক্ষ্মী এখন সাদা কালো আলো ছায়া দুপথ ধরেই আসেন, অতএব আসার মাত্রাটা মাত্রা ছাড়ায়। কমলেশ যখন কলম পিষত, তখন কি কমলের স্বপ্ন ভেবেছে সেই কলমটা হেলায় ফেলে দিয়ে চলে আসবে সে? অফিস ছেড়ে দিয়ে ওই অফিসের পাড়াতেই একটা ভটভটিয়া চেপে বীর বিক্রমে ঘুরে বেড়াবে? কিন্তু সেই স্বপ্নাতীত অবস্থা কমলেশের হয়েছে। এখন তাই কমলেশ যখন তখন লোককে বলতে পারছে, কলকাতার এই ধুলো আর ধোঁয়া যেন অসহ্য, মানুষ যে কি করে এখানে বাস করে। কারণ কমলেশ এখন শহরতলিতে অনেকখানি জমি কিনে রেখেছে, চারদিক খোলা রেখে মাঝখানে সুন্দর একটি বাড়ির প্ল্যানও তৈরি হচ্ছে। এই সবের ফাঁকে ফাঁকে কমলেশ নিজেকে ধুতি থেকে ট্রাউজারে ট্রান্সফার করেছে, তার স্ত্রীকে বঙ্গলক্ষ্মী থেকে বহু বর্ণে, আর মেয়েটাকে ট্রান্সফার করেছে ননিবালা বালিকা বিদ্যালয় থেকে মডার্ন হাই স্কুলে। সদরে এবং অন্দরে ভোল বতলাচ্ছে চকিতে চকিতে। এই মধ্যে সে কালো রোগা আধখোমটা বউটাই বা কি কম ভেলকি দেখাতে শিখে গেছে। নিশ্চিন্ত নিয়মে এখন রংটা একটু ফর্সা আর শ্বাসটা বেশি বেশি হয়ে যাওয়ায় তার মাথার চুল থেকে পায়ের নখ যে আধুনিকীকরণ হয়েছে, তা তাকে দিব্যি মানিয়েও গেছে। সেই মানানের সঙ্গে মানান রেখে সে এখন মাঝে মাঝে বরের পাশে বসে গাড়ির স্টিয়ারিং ধরে রপ্ত হচ্ছে। মেয়েটাকে যে তালিম দিচ্ছে সেও নিখুঁত। পাড়ার মেয়েদের সঙ্গে সে আর কথা কয় না, কেউ কথা কইতে এলে মুখ টিপে হেসে সরে যায়। কিন্তু এই সমস্তই তো নিশ্চিন্ত অমোঘ চন্দ্র সূর্যের মতনই ঘটনা। টাকা এলে তো এসব আসবেই। অথচ রবিপদর গাত্রদাহের আর শেষ নেই। রবিপদর মনে হয় এতখানি নির্লজ্জ দাম্ভিকতা পৃথিবীতে এই নতুন। হয়তো মনস্তাত্ত্বিকের বিশ্লেষণী যন্ত্র ধরলে দেখা যাবে একেবারে মূলে সেই সাঁতরাগাছি স্কুলের সহপাঠিত্য। তবে রবিপদ সে কথা অবশ্য ভাবে না। রবিপদ এই নির্লজ্জতা আর দাম্ভিকতা বরদাস্ত করতে পারে না। রবিপদর মতে প্রত্যহ সকালে ঠিক যে সময় রবিপদ এক হাতে বাজারের থলি আর এক হাতে দুধের বোতল নিয়ে গলির কাছাকাছি এসে দাঁড়ায়, ইচ্ছে করে ঠিক সেই সময়, হ্যাঁ একেবারে ঠিক সেই সময় ওই না কুচু ছোট লোকটা গলির মুখ ঘেঁষে গাড়িটাকে দাঁড় করায় এবং রবিপদকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে ওর নাকের সামনে দিয়ে দামি ট্রাউজার আর টেরিলিন বুট শার্ট পরে মুখে পাইপ ঢুকে দিকপাতহীন ভঙ্গিতে এসে গাড়িতে ওঠে। ধমাস শব্দটাকে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে দরজাটা বন্ধ করে এবং রবিপদর নাকের গহ্বরে এক মুঠো ধুলো ছুঁড়ে দিয়ে শাঁ শাঁ করে বেরিয়ে যায়। রবিপদ একটা বহু প্রচলিত অকথ্য গালি উচ্চারণ করে দাঁতে দাঁত চেপে বাড়ি যায় আর মনে মনে বলে, ওর ব্যবসার যেন 12টা বেজে যায়, তবে বলি ভগবান আছে, আমার নাকে ধুলো ওড়াবে বলে ওত পেতে বসে থাকে। তবে হয়তো রবিপদর এই ধারণা নির্ভুল নয়, হয়তো ওটা কাকতালীয়, আর হয়তো বা ওই ঘটনাটা মাসের মধ্যে 5 দিন কি 7 দিনের বেশি ঘটে না। কারণ বিজনেসম্যান কমলেশ বসের যাতায়াতের তো আর ঘড়ি ধরার টাইম নেই, শুধু কেরানিদের মতো। তবু রবিপদর মনে হয় এটা একটা রোজকার ঘটনা। রবিপদর বউও যে পাশের বাড়ির বউয়ের আঙুল থেকে কলা গাছ হওয়ায় খুব খুশি তাও নয়, তবে সে আত্মস্থ। সে রবিপদর মতো গায়ের জ্বালা প্রকাশ করতে অমন জ্বালাময়ী ভাষার ব্যবহার করে না। সে যখন সেই জ্বালা প্রকাশ করে সংক্ষিপ্ত ভাষণে এবং পাশের বাড়ির কর্তার সম্পর্কে নয়, নিজের বাড়ির কর্তার প্রতি। সে ভাষণে অধিক কিছু থাকেও না, পুরুষের ক্ষমতা আর অক্ষমতার প্রতি কটাক্ষ থাকে মাত্র। তাই রবিপদ প্রতিনিয়ত তার ভগবানের কাছে প্রার্থনা করে তার বাল্য সহপাঠীর সাধের ব্যবসাটার 12টা বাজুক, ওর জমিতে শিয়ালে সার বাড়াক, ওর গাড়ির টায়ার পাংচার হোক, ফুটো বেলুনের মতন চুপসে যাক গাড়িটা, ইত্যাদি প্রভৃতি। কিন্তু ভগবান চিরদিনই বুর্জোয়া আর ধনিক সম্প্রদায়ের সঙ্গেই তার আঁতাত,
তাই রবিপদর এই প্রার্থনা তার কানেও পৌঁছায় না। কমলেশ বোসের গাড়ির শব্দ আরও জোরদার হয়, যেটা রবিপদর হার্টে গিয়ে ধাক্কা মারে। আশ্চর্যের ব্যাপার, চুপি চুপি ঠিক ওইখানে ধারালো কাছের টুকরো ফেলে রেখেছে রবিপদ। তীক্ষ্ণধার পেরেক দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি গাড়িটার। ক্রমশ তাই রবিপদের প্রার্থনার ভাষাও তীব্র থেকে তীব্রতর হতে থাকে। রবিপদও মাঝে মাঝে বলতে থাকে, ও শালার গাড়ি একদিন লরির সঙ্গে ধাক্কা লেগে চুরমার হয়ে যাক, ওর ফুটুনি বেরিয়ে যাক। রবিপদর বউ বিরক্ত গলায় বলে, ইতরের মতো কথা বলো কেন গো, নিজের মুরদ দেখালেই পারো। রবিপদ মুখটা ভার করে বলে, মুরদ? রবিপদ রায় অমন কালোবাজারের মুরদ দেখাতে চায় না ইতরের মতো। তা তো বলবেই, দেখছই তো আমার সাদা ধুতিটার হাল কি করে দিয়েছে গাড়ির কাদা ছিটকে। রবিপদর ধুতির দুর্দশাগ্রস্ত অবস্থাটা মেলে ধরে দেখায়। বউ যদি সহানুভূতি দেখাতো অথবা স্বামীর সঙ্গে গলা মিলিয়ে পাশের বাড়ির ফুটুনির আলোচনায় মুখর হতো, তাহলে হয়তো এতটা দাবদাহ হতো না রবিপদর। কিন্তু তার বউ তো সেদিক দিয়ে যায় না। বউ মুচকি এসে বলে, ফর্সা ধুতি পরেই বা বাজারে গিয়েছিলে কেন? আগে তো যেতে না, আগে তো লুঙ্গি পরেই যেতে। রবিপদ যেন আরও জ্বলে যায়। রবিপদ বউকে বলে, ঠিক আছে, কাল থেকে বাদি পোতার গামছা একখানা পরে বেরোবো, তাতে তোমার মুখোজ্জ্বল হবে। রাত দিন মুরদ নিয়ে খোটা, রাত দিন বিদ্রুপ, অথচ শাস্ত্রে বলেছে স্ত্রীভাগ্যে ধন। কিন্তু সব দোষটাই কি রবিপদর? রবিপদরও তো রাগের কারণ ছিল বই কি, শুধু স্বাভাবিক ঈর্ষায় নয়, সূক্ষ্ম একটা অপমানের জ্বালাও তো ছিল। কমলেশ বোস যেন বিশেষ করে ওকে দেখিয়ে দেখিয়ে মুখের পাইপটা কায়দায় ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে, যেন কিছুটা ইচ্ছে করি রবিপদকে দেখিয়ে দেখিয়ে সিজ দিতে দিতে গাড়ি চালায়। আর কমলেশের বউ রবিপদকে শুনিয়ে শুনিয়ে তো বলে, আশ্চর্য, মানুষ যে কী করে এতটা কৃপণ হয়। একটা চাকর কি এতই দুষ্প্রাপ্য? একজন ভদ্রলোক হাতে কাঁধে ঝোলা ঝুলিয়ে রেশন আনছে, এ দৃশ্য সহ্য হওয়া শক্ত। এ দৃশ্য যে কিছুদিন আগে সপ্তাহ সপ্তাহে দেখতে হতো কমলেশের বউকে, তা অবশ্য মনে থাকে না তার, কারণ তার এখন গোটা তিনেক চাকর। বাড়িওয়ালাকে বলে বেশি সেলামি দিয়ে বাড়িটার দোতলা তিনতলা প্রায় সমস্তটাই নিয়ে নিয়েছে কমলেশ। অতএব বাজার, দোকান, রান্না আর বাড়ি পরিষ্কার করতে 3-4টে লোক তো লাগবেই, গাড়ির লোক তো আলাদা আছেই। রবিপদ আর কমলেশ বলতে গেলে এক দেয়ালের পড়শি, সুতরাং এই সমস্ত দৃশ্যই রবিপদকে প্রতিদিনই দেখতে হয়। অগত্যাই রবিপদকে দেয়ালে ঝোলানো মা কালীর পটের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখে তো বলতেই হয়, মা গো, শহরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা একটা অ্যাক্সিডেন্টের তোমার এত কাপড়? আমার পয়সা নেই, তা হোক, ধার করে হলেও তোমার জন্য সোনার নথ গড়িয়ে দেব। তারপর সেই নথের প্রতিক্রিয়ার কল্পনা করতে করতে ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে রবিপদ। 12 মাস আমাশায় বোকা গাঁতাল পাতার ঝোল খেকো রবিপদ, তবু যেন রক্ত তার টক বগিয়ে ওঠে। রবিপদ যেন চোখের ওপর দেখতে পায় এক উদ্ধত, অহংকারী, স্বাস্থ্যদীপ্ত একটা দেহ তাল গোল পাকিয়ে মাংসপিণ্ডের মতন বিছানায় পড়ে আছে বছরের পর বছর, ওঠবার আর কোনো আশা নেই। আর সেই আধবুড়ি দেহটা সাজসজ্জায় চাকচিক্যে তরুণী সেজে ধিঙ্গি নাচ নেচে বেড়াচ্ছিল, তার আবার ভেতরের কাঠামোটা বেরিয়ে গেছে। বাসন মাজতে মাজতে আর মশলা পিষতে পিষতে হাড় মাস কালি হচ্ছে তার। তাছাড়া আবার একতলায় নেমে আসতে হয়েছে উঁচুতলা ছেড়ে। আর কাঁধে পিঠে থলি ধরে রেশন আনবার লোকগুলো সব কর্পূরের মতন উবে গেছে বলে পাড়ার লোককে খোসামত করতে হচ্ছে, ও দাদা, রেশনটা একটু এনে দেবেন। এই সবই রবিপদর কল্পনা। অবশ্য সিনেমার গল্পের মতন আয়ের পথ বন্ধ হওয়ার পরের দিনই শতছিদ্র ছেঁড়া শাড়ি পরতে হবে না কমলেশের বউকে। টাকা তো কিছু জমানো আছে, কিন্তু কলসির জল তো।
তাছাড়া একটা দুরারোগ্য রোগী মজুদ থাকবে সংসারে, যার পেছনে সংসারের থেকে সব কিছুই চলে যাবে। রবিপদ যেন ঠিক ছবির মতন দেখতে পায় এইসব, অথচ চোখে দেখতে হয় একটা উদ্ধত অহংকারের দৃশ্য। বাজারটা, দুধের বোতলটা যদি এত অমোঘ না হতো, রবিপদ তাহলে অন্তত সকালের ওই যন্ত্রণাটা থেকে মুক্তি পেত। কিন্তু তা তো হবার নয়। বাজারও যদি রাতে সেরে রেখে দেয়া যায়, দুধের বোতল আনতেই তো হবে, আর ঠিক পড়তেই হবে চোখে, হয় যেতে না হয় আসতে, হয় তখন কমলেশের গাড়ি চড়ার সময়, নয়তো গাড়ি ধোয়ার সময়। আসবার সময় আজ দেখা হলো, সেই গলির মুখ জুড়ে গাড়িবাবু দাঁড়িয়ে তদারক করছেন, আর একটা দস্যির মতো নেপালি চাকর গাড়ি ধুচ্ছে। রবিপদর গায়ে ছিটে লাগেনি, তবু রবিপদ হঠাৎ গলার স্বর ফুলিয়ে চেঁচিয়ে উঠল, আই বুড়ো বাক্কা হাঁকে, আন্দা হাঁক্যা। লোকটা হঠাৎ এই চিৎকারে চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো, তার বাবুর মুখের দিকে তাকালো, যেন বাবু যদি একবার হুকুম দেন তো তাহলে রবিপদকে সমুচিত জবাব দেবে। কিন্তু কমলেশ বাবু খোলা গলায় হেসে উঠলেন, হাত দুটো ট্রাউজারের পকেটেই রেখে এলাইতে ভঙ্গিতে বলে উঠলেন, কি হলো রবিপদ, হঠাৎ রাষ্ট্রভাষা যে? এ কিন্তু ওটাও বোঝে না। কমলেশের ভঙ্গিটার মধ্যে এমন একটা অবজ্ঞা ফুটে ওঠে যা কেবল অগ্রাহ্য দিয়ে হজম করা যায়, কিন্তু রবিপদ সেই অগ্রাহ্যটা আনতে পারল না। রবিপদ গ্রাহ্য দিল। রবিপদ আবার চেঁচিয়ে উঠল রাষ্ট্রভাষায় নয়, তার নিজের মাতৃভাষাতেই। সে চিৎকার করে বলে উঠল, দুটো পয়সার মুখ দেখলেই যারা ধরাকে সরা দেখে, তাদের পয়সা বেশি দিন থাকে না, বুঝলেন? কমলেশ বোস রেগে উঠল না, তেমনি হাসিমাখা মুখে স্থির গলায় বলল, জ্ঞান দিচ্ছেন? রবিপদ কিছুটা হেসে বলল, জ্ঞান? সে গাড়ির গায়ে নিজেকে ঘষতে গলিতে ঢুকে এসে বলল, আপনাদের মতন অহংকারীদের জ্ঞান দেবার ক্ষমতা নেই মানুষের। জ্ঞান যিনি দেবার তিনিই দেবেন, যার নাম দর্পহরি। গটগট করে চলে আসেন রবিপদ, আর দুধের বোতলটা নামিয়ে রেখে বলে ওঠে বউকে, আমি এই বলে দিচ্ছি, ওর দর্প চূর্ণ হবেই হবে, ওর গাড়ি ওকে জমে দক্ষিণ দরে নিয়ে যাবে। রবিপদর বউ দুধের বোতলটা তুলে নিতে এসেছিল, থমকে দাঁড়ালো, তারপরে একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে রবিপদর দিকে তাকালো, যে দৃষ্টির অর্থ হচ্ছে, ইস, এত ইতর হিংসুটে তুমি, ছি। রবিপদ কিন্তু তাতেও অপ্রতিভ হলো না, জোর গলায় সে বলে, দূর শালার পৃথিবী, এখানে স্ত্রী পুত্র পরিবার সবই মিথ্যে, সত্যি শুধু পয়সা, স্ত্রী শুদ্ধ পয়সাওয়ালার দিকে। বউ যে নিঃসার রইল তাতেও অপ্রতিভ হলো না। কিন্তু অপ্রতিভ কি কোনো কিছুতেই হবে না রবিপদ? না, তাকে তো হতেই হবে। নারায়ণের আসল নাম যে দর্পহরি। তাই সন্ধেবেলায় যখন অফিস থেকে ফেরে, দরজা পার হতে না হতেই বউ নির্লিপ্ত গলায় বলে, তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে। রবিপদ থমকে দাঁড়ায়। রবিপদ ভাবতে চেষ্টা করে তার কি মনস্কামনা ছিল যেটা পূর্ণ হয়েছে। ভেবে না পেয়ে বউকে বলে, তার মানে? রবিপদর বউ আরও নির্লিপ্ত গলায় বলে, মানে অতি সোজা, কমলবাবু হাসপাতালে গেছেন, যায় যায় অবস্থা, না বাঁচারই সম্ভাবনা বেশি। একখানা মাল বোঝাই লরির সঙ্গে ধাক্কা লেগেছে গাড়িটার। রবিপদ থতমত খায়, শুকনো গলায় বলে, ঠাট্টা করছো নাকি? রবিপদর বউ বলে, ঠাট্টা তা হবে। বউ আরও উদাস হয়, ঠাট্টা কি সত্যি একটু পরেই তো টের পাবে, কান্নার রোল উঠবে না। রবিপদ যেন স্তব্ধ হয়ে যায়। রবিপদ দেখে তার নিজের স্ত্রী যেন তাকে কেটে কেটে নুন দিতে চাইছে। রবিপদ যেন জোর করে বলতে চেষ্টা করে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। শুধু মাথার মধ্যেই, বুকের মধ্যে, বুঝি বা সর্বশরীরের মধ্যে কিসের একটা যেন রোল ওঠে। কিসের রোলে? আর্তনাদের, না প্রার্থনার, নাকি দুটোই? কিন্তু
কমলেশ বোস হাসপাতালে পড়ে আছে বলে রবিপদ রায় প্রার্থনা করতে যাবে তাকে বাঁচিয়ে দাও বলে। কেন? রবিপদ কি পাগল নাকি? অথচ আর্তনাদের সঙ্গে সঙ্গে রবিপদও সেই প্রার্থনাটাই করছে। না করে পারছে না, তাই করছে। দেয়ালে ঝোলানো পটের সামনে গিয়ে বলে, মাগো, রাগের মাথায় বলা কথা তুমি ধরবে? আমি গরিব, তবু ধার ধর করে তোমার সোনার নথ গড়িয়ে দেব। এ যাত্রা ওকে বাঁচিয়ে দাও। হ্যাঁ, রবিপদই বলছে কথাগুলো। ওর এই উল্টোপাল্টা কথায় ঠাকুর হাসছেন কি না ভেবে দেখছি না, তবু বলেই চলেছে, অপরাধ ক্ষমা করো আমার, মাগো প্রসন্ন হও। ও বাড়ি ফিরে আসুক, ও আবার তেজ দর্প করে গাড়ি চালিয়ে বেড়াক, নইলে নিজেকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। প্রার্থনা করছে রবিপদ, চোখ খুলে রেখে। চোখ বুঝতে পারছে না যেন। চোখ বুঝলেই একটা বিভৎস বিধ্বস্ত মাংসপিণ্ড দেখতে পাচ্ছে। কিন্তু মা কি প্রসন্ন হাসি হাসছেন? না, সেই ব্যঙ্গ হাসিটাই লেগে আছে তার মুখে। হয়তো তাই, কারণ কোটি কল্পকাল ধরে মানুষকে দেখে দেখে আর তাদের প্রার্থনা শুনে শুনে মনুষ্য চরিত্রের অভিজ্ঞতা হয়ে গেছে মায়ের। তিনি হাড়ে হাড়েই জানেন, যদি তিনি প্রসন্ন হন, যদি রবিপদর প্রতিবেশী হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে, আবার তেমনইভাবে উদ্ধত ভঙ্গিতে বীর দর্পে ট্রাউজারের পকেটে হাত দিয়ে গাড়ি ধোয়ায়, অথবা ঠোঁটের ফাঁকে পাইপ গুজে ঘুরে বেড়ায়, আর তার তরুণী সাজা আধবুড়ি বউটিকে নিয়ে গাড়িতে উঠে প্রয়োজনের অতিরিক্ত জোরদার করে গাড়ির দরজা বন্ধ করে, রাস্তার লোকে নাকে মুখে ধুলো উড়িয়ে শাঁসা করে বেরিয়ে যায়, তাহলে এখনকার ওই প্রার্থনারত লোকটাই ঠিক বলে উঠবে, শালার বড় লোকের প্রাণ যেন বিড়ালের প্রাণ, মরেও মরে না, লাগে একখানা লরির সঙ্গে ধাক্কা। আর সোনার নথের সেই হাস্যকর প্রতিশ্রুতিটা, তা সেটা তো হাস্যকরই।